হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার ছিল, তাই জন্যই তোমাদেরকে ভাবলাম যে কিছু বলি এবং তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করি। হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সো অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং যেন মনে হচ্ছিল শেয়ার করাটা আমার ভালো হবে, কারণ আমি নিজে 1 বছর কি 10 বছর পরে এই ভিডিওটা দেখলে আমার নিজেরই ইয়ে হয় যে হ্যাঁ, এরকম সিচুয়েশন আমার সাথে হয়েছে। আমি ভাবছিলাম আমার নিজের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, ডকুমেন্ট করছি। এবং ডকুমেন্ট করছি এই জন্যই যে আমি নিজের জন্য, সত্যিকারে বলতে আমি নিজের জন্য এই ভিডিওটা ডকুমেন্ট করছি। তো অনেক খারাপ সিচুয়েশন সময় হয়তো সবার যায়, কিন্তু এই সময়টা আমার পক্ষে মানে এই পিরিয়ডটা খুবই একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছিল, তাই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। এরকম হয়তো আমার মতো এরকম কেউ রয়েছে বা আছে এরকম, সেরকম পজিশনে চলছে। তো তাই ভাবলাম যে একবার তোমাদের সাথে শেয়ার করা খুবই ভালো। যদি সেরকম হয়, কিভাবে আমি উঠলাম এই সিচুয়েশন থেকে, সব কিছুই তোমাদের সাথে বলবো। এবং অবশ্যই আমি ভিডিওটা বানাচ্ছি এই জন্য যে আমার নিজের জন্য বানাচ্ছি। এটা আমি ডকুমেন্ট করে রাখতে চাইছিলাম। এই জন্য আমি বানাচ্ছি। তোমরা কিছু মানে কোনো খারাপ মন্তব্য বা খারাপ ভেবে এই ভিডিওটা নেবে না। জাস্ট ক্যাজুয়াল ভাবেই নেবে। সো কোথা থেকে শুরু করব সেটা ভেবে পাচ্ছি না। সত্যিই ভেবে পাচ্ছি না। হাই, আই অ্যাম রুবি মান্না। অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর, অ্যাজ এ প্রফেশনাল এডিটর বলব না, কিন্তু প্রফেশনাল হিসাবে প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর। সো অনেক দিন ধরে তোমাদেরকে এই মানে কথাগুলো বলবো বলে অনেক দিন ধরে ভাবছিলাম। এই ভিডিওটা হয়তো অনেকটা পরিমাণে বড় হতে চলেছে, অনেকটা পরিমাণে বড় হবে। তো তাই জন্যই কুৎসি পাকাড় লো। তো আজ থেকে প্রায় ১ মাস আগে, মানে আগের ঘটনা বলছি, যে ১ মাস আগে তো আমি যখন ইউটিউব স্টার্ট করি, ফার্স্ট শুরুর দিকে, একদম শুরুর থেকে বলছি তোমাদেরকে। আমি যখন ইউটিউবে ফার্স্ট আমি ওই 11, ওই 10 এরকম টাইমে, মানে আমি যখন মাধ্যমিক দিই, উচ্চ মাধ্যমিক দিই, এরকম টাইম থেকে আমি ইউটিউবের সম্বন্ধে জানতে শুরু করেছিলাম। তো জানাটা এরকম ছিল, আমি ইউটিউব থেকে অনেকটা পরিমাণে ইউটিউবের সম্বন্ধে জানতে পারি যে ইউটিউব থেকে অনেক কিছু জানা যায় এরকম। তারপরে ওখান থেকে আমি কলেজ মানে স্কুলের টাইমে মাধ্যমিক পরীক্ষা আমার মানে ভালো করে রেডি ছিল না, মানে মাধ্যমিক যে দেবো সেরকম ভালো পরিস্থিতি মানে প্রিপেয়ার ছিলাম না, মতলব প্রিপেয়ার ছিলাম না। প্রিপেয়ার না থাকার জন্য অনেকটা পরিমাণে টেস্টে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ রেজাল্ট যায়। তো তারপরে আমি রেজাল্ট খারাপ যায়, পর আমি চিন্তা করি যে ভালো রেজাল্ট করতে মানে মাধ্যমিকে অন্তত পাসটুকুনি করতে হবে। কারণ আমি ছোটোবেলা থেকে অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতাম। শর্ট পাট যে লোহার বল, সেই লোহার বল আমি প্র্যাকটিস করতাম। সেখানেই বেশিরভাগ টাইম আমি সকালবেলা প্র্যাকটিসে যেতাম, আবার বিকেলবেলা প্র্যাকটিসে যেতাম। বেশিরভাগ টাইমটা আমি ওখানে দিয়ে দিতাম। তো পড়াশোনা বলতে গেলে খুব নামমাত্র একদম হতো। তো এই জন্য কি হয়েছে যে পড়াশোনার দিক দিয়ে একদম মানে এমনই হয়ে গেছে যে মাধ্যমিকে পাস করব কি না করব। আমাদের কলেজে, আমাদের স্কুলে যে হেড টিচার ছিল, হেড টিচার আমার মাকে ডেকেছে যে রুবি তো পাস করতে পারবে না, তাহলে ওকে মানে টেস্টে কি করে অ্যালাউ করব। আমি টেস্টে অ্যালাউ হয়েছিলাম না, টেস্টে ফেল করে গেছিলাম। যে টেস্ট পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকের সময়, এরকম টেস্টে আমি অ্যালাউ হয়েছিলাম না। অ্যালাউ না হওয়ার কোনো কারণে তো আমার নিজেরই মধ্যে এসেছিল না, আমাকে অ্যালাউ করে দিন, আমি পাস করে যাব। এরকম একদম মানে ৭টা সাবজেক্ট আছে, ৭টা সাবজেক্ট একসাথে যোগ করলেও ১০০ নাম্বার হচ্ছিল না। এরকম, এরকম সিচুয়েশন মধ্যে ছিলাম মাধ্যমিকের টাইমে। ধীরে, ধীরে যখন ইউটিউবের সম্বন্ধে জানতে পারলাম, ইউটিউব থেকে অনেক চ্যানেল দেখবে আছে, সেগুলো পড়ায়। এরকম সেই পড়ানো দেখে, দেখে, দেখে অনেক ৪-৫ টা চ্যানেল ছিল, সেখান থেকে দেখে, দেখে আমি মাধ্যমিকে পাস করি। যাই হোক ভাবে পাসটা করে যাই। সো মোটামুটি 3rd ডিভিশন, মানে 3rd ডিভিশন মানে পাসটা করেছি, এটাই আমার পক্ষে অনেক। পাস করে যাই। তো তারপরে মাধ্যমিক যায়। তারপরে আমি নিজেই চিন্তাভাবনা নিই 11 এ আমাকে ভালো রেজাল্ট করতে হবে এবং 12 এও আমাকে ভালো রেজাল্ট করতে হবে। আমি প্র্যাকটিসের সাথে, সাথে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হই পড়াশোনার দিক দিয়ে। মানে আমাকে মাইন্ডসেট নিয়েই নিয়েছিলাম যে আমাকে পড়াশোনা করতেই হবে এবং রেজাল্ট ভালো করতে হবে। ১ম থেকেই আমি ইউটিউবের সম্বন্ধে জানতে পারি মাধ্যমিকের থেকেই। তো মাধ্যমিক থেকে আমি আ ইউটিউবে সমস্ত ভিডিও দেখতাম যে কিভাবে বানায়। শুধু এটা মনে হতো ভিডিও তো বানাচ্ছে এত সুন্দর করে, এবং এই থাম্বনেইল গুলো মানে যে সামনে যে কভার, মানে তখন তো আর জানতাম না যে
থাম্বনেল বলা হয়। সো তখন জানতাম না। কিন্তু শুধু একদম কভার যেই ১ম এ ছবিগুলো আসছে, এগুলো কি করে বানাচ্ছে, এগুলো কি করে বানাচ্ছে? মানে আমার কাছে মানে সব জিনিসই যদি আমার কাছে না নলেজ থাকে, আমি নলেজটা নেয়ার চেষ্টা করি ১ম থেকেই। তো আমার কাছে যে নলেজটা না থাকে, তো আমার মনে হয় যে মানুষজনকে দেখছি যে ওরা কি সুন্দর এটা করে ফেলছে, এটা করে ফেলছে। আমার মধ্যে সেই নলেজটাই নেই। সো আমি কি করতাম, যে নলেজ গেইন করার জন্য আমি YouTube এ দেখতাম। তো সামনে পরীক্ষা আসছিল, তাও তার মাঝখানেও মানে তারপরেও আমি YouTube এ দেখতাম যে কিভাবে এরা কি করছে। তারপরে দেখতে, দেখতে 11 এ আমি ভালো রেজাল্ট করে দিই। মানে ভালো রেজাল্ট মানে ভালো রেজাল্ট। তো আমার বন্ধুরা যে বন্ধু-বান্ধব যারা ছিল, সো তারা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় ভাবো। মানে তাদের থেকে আমি মানে তাদেরকে বিট করে দিয়ে আমি উপরে উঠে গেছি। মানে তাদের রোল নাম্বারগুলো আমার নিচে পড়ে আছে। মানে তাদের থেকেও আমি বিট করে দিয়ে উপরের দিকে উঠে গেছি। সো তাদের এতটাই পরিমাণে মানে হয় যে আমার সামনে মানে আমার সাথে বসেও না এমনকি। আমার সাথে স্কুলের অ্যা ঘুরতে নিয়ে যাওয়ার ছিল। সবাই গেছি, আমার সাথে কেউ কথা বলে না। এরকম প্রচুর কলকাতার দিকে ঘুরতে নিয়ে গেছিল, একটা জায়গাতে নিয়ে গেছিল কোথায়। আ সো সেই জায়গাতে মানে গোটা বাসের মধ্যে শুধু আমিই ছিলাম, আমি ওদের বন্ধু ছিলাম। সো আমার সাথে কেউই কথা বলে না। মানে কেউ নয়। সো ১ম দিকে কয়েকটা মেয়ের সাথে সামনে গিয়ে বসেছিলাম। তো কিছু করার নেই, চলে তো গেছি। এবং স্কুলের টাইমে মানে স্কুলেতেই সবসময় কোচিনে তো একই জায়গায় কোচিনে পড়া। সমস্ত জায়গায় আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয় সবাই। কারণ আমি তাদেরকে বিট করে দিয়ে চলে গেছি। ওই ১ম মানে ফার্স্ট টাইম আমি নিজেকে অ্যাজ এ পাউডারফুল মোমেন্ট বলা চলে না? সেটা আমি মনে করছিলাম। কারণ আমি এমন ওদেরকে মানে করে ফেলেছি যে ওরা আমার সাথে কথা বলতে চায় না। ওদের কোনো গ্রুপে আমাকে রাখতে চায় না। ওরা মানে স্কুলে চলে যাচ্ছে, একা, একা চলে যাচ্ছে। পড়তে আমাকে একা যেতে হচ্ছে। কেউ ডেকে যায় না। নাহলে আমাদেরকে ডেকে সবাই যায়। এরকম সিচুয়েশন হচ্ছে। সো পড়তে যখন যাচ্ছি তখন এক জায়গাতে সবাই এক জায়গাতেই বসে আছি। সো ওরা আমার কাছ থেকে দূরে সরে বসে আছে। গ্রুপটাই পুরোপুরি আলাদা হয়ে গেছিল। সেই গ্রুপে শুধু আমি একাই ছিলাম। আর কেউ ছিল না গ্রুপে। মানে আমার যে বলা চলে একটা গ্রুপ থাকে না? সব জায়গাতেই সবসময় থাকে। স্কুল মানে অ্যা পুরো 8 থেকে আমার যে গ্রুপটা ছিল, সেই গ্রুপের মধ্যে শুধু আমাকে আলাদা করে দিয়েছিল ওরা। মানে ওদের গ্রুপে আমাকে নিতে চায়নি। কারণ কেন? আমি ওদেরকে বিট করে দিয়েছিলাম। সো ফার্স্ট এইখানেই আমার মানে আমার নিজেরই হয়েছিল যে কাউকে বিট করে দিয়ে গেলে বা কারো কেউ কারোর ভালো দেখতে চায় না। এটা আমি বুঝে গেলাম তখন থেকেই। সো তারপরে ধীরে, ধীরে আমি উচ্চ মাধ্যমিকে পাস করি এবং উচ্চ মাধ্যমিকেও এতটা পরিমাণে মাইন্ডসেট আমার ঠিক হয়ে গেছিল যে আমি কিছু উচ্চ মাধ্যমিকটা আমাকে ভালো করে রেজাল্ট করতে হবে। এরপরে আমাকে YouTube। আমার ১ম থেকেই আমি ডিসাইড করে নিয়েছিলাম YouTube। আর আমার মধ্যে কি আছে? আমি এটা ভাবছিলাম যে আমার মধ্যে কি আছে আমি যে YouTube এ যাবো। আমার মধ্যে কি আছে এমন নিয়ে আমি YouTube এ যাবো। সো YouTube এ দেখলাম যে কি করলে মানে তুমি একবার চিন্তা করে দেখো যে তুমি কোন টপিকের ওপর, কোন জিনিসের ওপর, কোনো কিছুর ওপর ২ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা একই টপিকের উপর বলতে পারবে। সো আমি চিন্তা করলাম যে আমার প্র্যাকটিস ছাড়া আমি কিচ্ছু আর বলতে পারি না। মানে প্র্যাকটিস বলতে খেলাধুলা, ফিটনেস রিলেটেড কিছু যদি বলি, এছাড়া আমার দ্বারা কিচ্ছু হবে না। কেউ যদি আমাকে হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্সকে কিছু টপিক বোঝাতে দেয়, ভূগোলের কিছু বোঝাতে দেয়, আমি পারব না। কিন্তু হ্যাঁ, হেলথ নিয়ে কেউ যদি কিছু বলে যে জিজ্ঞাসা করে আমি অটোমেটিক্যালি অনর্গল, অনর্গল সারাদিন বকে যেতে পারব। কোনো অসুবিধা হবে না। কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলেই আমি মানে বলতে পারব না। কারণ আমার নলেজ নেই এক বিন্দু নলেজ নেই। সো ১ম একদম অসুবিধা হতো। আমি মানুষের সাথে খুব কম কথা বলি। এমনিতে আমার খুব কম কথা বলি এটার জন্য না। সো আমি মানুষের সাথে এমনিতেই কথা খুব কম বলি। সো এরকম থেকে YouTube এর সম্বন্ধে আমার জানতে শুরু করি এবং YouTube এর সম্বন্ধে এতটা পরিমাণে মানে জ্ঞান যে অর্জন সত্যি ঈশ্বরই দান। তো ধীরে, ধীরে YouTube এ আমি গ্রো করতে থাকি। তো তখন আমি YouTube এ উচ্চ মাধ্যমিক দিই। উচ্চ মাধ্যমিকে একটা টাকা মানে স্কলারশিপ টাকা ঢুকেছিল। অনেকগুলো স্কলারশিপ টাকা পরপর ঢুকতে থাকে। সো মোট টোটাল ৫২,০০০ টাকা স্কলারশিপ ঢুকে যায়। এরকম মাকে কিছু টাকা দিয়ে দিই। কিন্তু আমি আমার একটা ট্রাইপড কিনি, একটা মাইক কিনি, ৳৮০০ র বোয়া যে মাইকগুলো হয় ওই মাইকটা কিনি। তো তার আগেও আরেকটা মাইক কিনেছিলাম, সেরকম ভালো ছিল না। তারপরে আবার বোয়া মাইকটা কিনি। সো মাইকটা খুব ভালো হয়।
তো তারপরে আমি ফোন কিনি। সো আমি ফোনটা কিনি যে এই ফোনটা আমি কিনি যাতে মোটামুটি রিসার্চ করি যে কিরকম টাইপের ফোন ভালো হবে, ক্যামেরা ভালো হবে। সো এই ফোনটা আমি কিনি এবং এই ফোনেতেই আমি এডিটিং করি, ভিডিও শ্যুট করি। তারপরে হচ্ছে সেই আগে যে তো তোমরা যদি দেখতে পারো এটায় যদি আবজা আসে আমি স্ক্রিনশট লাগিয়ে দেবো। সো এই অ্যাপসটা থেকে আমি ফার্স্ট কিন্তু ভিডিও এডিটিং করা শিখি। সো আমি জানতাম না ভিডিও এডিটিং কী করে করে সব কিছু করে। কিন্তু আমি এই যে ইউটিউব মানে এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটাই আমি ভিডিও এডিটিং এবং থাম্বনেল এখানেই আমি বানাতাম। সো এটা থেকেই আমি ধীরে, 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 ধীরে মানে ক্যানভাতে যাই মানে ক্যানভা নয় মানে ধীরে, ধীরে আমি ইনশটে ইনশটে ভিডিও এডিট করতে শুরু করি। তারপরে ভিএন আসে। ভিএন হচ্ছে অনেক পরে এসেছে। ১ম আজ থেকে ৫ বছর আগে কিন্তু ভিএন এসেছিল না। ধীরে, ধীরে ওটা ভিএন এডিট মানে ভিএনটা হচ্ছে পরে এসেছিল। অনেকটা পরে মানে লকডাউনের টাইমের পিরিয়ডের আগে ভিএন ছিল না। সো এই রিসেন্ট ৩-৪ বছর মানে ৩-৪ বছর হবে ভিএনটা এসেছে। সো ভিএন এ তারপরে শিফট হই। ভিএন এডিট করা শিখি। সো সেখান থেকে শিখতে, শিখতেই আমার দিদি যে কম্পিউটারটা থাকে সো দিদি হচ্ছে কলকাতাতে বলে যে, "আমি তো অফিসে চাকরি করছি, আ তো ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে না। সো তুই কম্পিউটারটা নিয়ে নে। কম্পিউটারটা বাড়িতে বসে এডিটিং শেখ।" তো এডিটিংয়ে ওর যে ভিডিওগুলো আছে এরকম এডিট করে ফার্স্ট এডিট আমি করেছিলাম আমার ভালো মনে আছে। আমার একটা রিলস, সেই রিলসটাই আমি ভিডিওটা এডিট করেছিলাম। সো সেই থেকেই শুরু হয় আমার ভিডিও এডিটিংয়ের দিক দিয়ে এতটা পরিমাণে নলেজ গেইন করা। তো নলেজ গেইন করতে, 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 করতে আমার ইউটিউব চ্যানেলেও ভালো গ্রোথ স্টার্ট হয়। তো শর্ট ফর্ম ভিডিও, লং ফর্ম ভিডিও আমি কম্পিউটারে এডিট করতে শুরু করে দিই। আমি সেই ১ম শিফট হই কম্পিউটারে মানে ভিডিও এডিটিং করার দিক দিয়ে। তো কিছুদিন পরেই তারপরে ভিডিও এডিটিং করতে, 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 করতে তো একটা আমার মায়ের মানে চেনা পরিচিত হয়। আমি সেটাকে এক্স নাম দিচ্ছি। ঠিক আছে? আমি সেটাকে এক্স নাম দিচ্ছি। তো সেই গ্রুপের সাথে আমি যুক্ত হই এবং সেই গ্রুপে ভিডিও কাজ এবং সমস্ত কিছু ধীরে, 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 ধীরে আমিই করতে থাকি। সেই এক্স গ্রুপের সমস্ত কিছু। ভিডিও শ্যুট করা থেকে, ভিডিও এডিট করা থেকে, ভিডিওর থাম্বনেইল করা থেকে, ভিডিও পোস্ট করা থেকে সমস্ত কিছু আমি ধীরে, 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 ধীরে করতে থাকি। সো ১ম ১ম এ কম্পিউটারেই আমাকে দেয় যে আমাদের বাড়িতে কম্পিউটারে আমি এডিট করতাম, আবার পাঠাতাম, আবার সেখানে আপলোড হতো। সো এরকম অনেকবার হয়েছে, এরকম হয়েছে। সো আমি কি করলাম তারপরে যে এক্স যে গ্রুপটা আছে সেই গ্রুপের যে যে ওই চ্যানেলের মালিক, যে চ্যানেলটার মালিক সেই চ্যানেল মালিক সে একটা কম্পিউটার নেয়। আমি মোটামুটি ১০,০০০ টাকা দামের কম্পিউটার নেয়। সো সেখানে আমি কাজ করতে শুরু করি। এখান থেকে মোটামুটি সাইকেলে করে ১ থেকে ৩০ মিনিট ১ ঘন্টা থেকে ৩০ মিনিট হবে। ১.৫ ঘন্টা তো অবশ্যই হবে। হ্যাঁ, ১.৫ ঘন্টা তো অবশ্যই হবে যেতে। আমি সাইকেলে করে প্রত্যেকদিন যেতাম। প্রত্যেকদিন যেতাম। প্রত্যেকদিন না গেলেও মোটামুটি সপ্তাহে ৪ দিন ওখানেই যেতাম। ওখানেই যেতাম। সপ্তাহে ৪ দিন। তো তারপরে আবার ওখানের পাশেই একটা পাশেই আমি প্র্যাকটিস করতে যেতাম। মানে বাড়ি থেকে সকালবেলা ৪ টে উঠতাম। উঠে প্র্যাকটিস করতে যেতাম। আগে প্র্যাকটিস করতাম। তারপরে আবার উঠে আমি ওদের বাড়ি যেতাম কাজ করতে। সো মানে মানে মাইন্ডসেটটা ছিল যে গ্রো হবে এইজন্যই আমি যেতাম। যে ওই গ্রুপটা গ্রো হবে এবং ধীরে, 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 ধীরে তাদের প্রতি আমার প্রেম আসে, ভালোবাসা আসে যে হ্যাঁ, মানুষগুলোর প্রতি প্রেম আসে। সবার প্রতি একটা আসে যে আমার মায়ের থেকে বেশি আমি যেতাম। সত্যি এটা অ্যা এ যে তাদের সাথে বেশিরভাগ সময় আমি মানে সারাদিনে সপ্তাহে মনে হয় ১ দিন হবে মানে ১ দিন হবে আমি বাড়িতে থাকি। রবিবার হয়তো হলো। তাও নাও হলেও আবার প্রায় দিনই বেশিরভাগ সারা সপ্তাহে আমি বেশিরভাগ তাদের সাথেই সময়টা কাটাতাম। সো ধীরে, ধীরে গ্রোথ হতে থাকে সেই গ্রুপের গ্রোথ হতে থাকে। আ গ্রোথ হতে থাকে ধীরে, ধীরে গ্রোথ হতে থাকে এবং আমি শেখার যে এটা ছিল আমি মানে দিন-রাত তারপরে আ সেই কম্পিউটার থেকে ল্যাপটপ আসে। ল্যাপটপ, MacBook যে আমার কাছে MacBookটা দেখতো আমার নয়। সো তাদেরই MacBookটা। এটা আমি আগেও বলেছি। MacBookটা আমার নয়। MacBookটা তাদেরই। সো MacBook কেনা হয় এবং প্রচণ্ড পরিমাণে
আমাকে যখন ওই চ্যানেলটা দেয়, মানে আমার উপর ভার দেয়, তখন মাত্র ছিল 200 সাবস্ক্রাইবার। আজকে 2 বছর আগে, মানে আগের বছর পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলটা। তো 200 আগের বছর পর্যন্ত 1000 কি 1500-র মতো সাবস্ক্রাইবার ছিল। ঠিক 1 বছরের মধ্যে যেই আমার কাছে ল্যাপটপটা এলো, দিন-রাত বসে, দিন-রাত, মানে দিন-রাত মতলব দিন-রাত ভিডিও, শুধু ম্যাকবুক দেখবে কিন্তু অ্যান্ড্রয়েড থেকে কোনো ভিডিও ট্রান্সফার হয় না। তো হার্ড ডিস্কে কম্পিউটার, আমার কাছে কম্পিউটার আছে, সেই কম্পিউটারে ভিডিওগুলো নিতাম। মোটামুটি সারারাত পেয়েই যেত কম্পিউটারতে। প্রত্যেকদিন ভিডিও আপলোড করা, ৮টার সময় আপলোড করা, আবার প্রত্যেকদিন এরকম করা। আমার কম্পিউটারে থেকে কম্পিউটারে হচ্ছে ভিডিওগুলোকে নিয়ে আবার ওই হার্ড ডিস্কে পড়া, ফোন থেকে বা ক্যামেরা থেকে, আবার ওই হার্ড ডিস্ক থেকে মানে কম্পিউটারে মানে ল্যাপটপে নিয়ে আসা, সেগুলোকে এডিট করা বসে বসে। দিন-রাত এটাতেই আমার সময় কেটে যেত। তো এর মাঝখানে আমি কলেজে ভর্তি হই। কলেজ এরকম সিচুয়েশন, মানে এরকম সিচুয়েশন পড়ে যে কলেজ না হলে ওই কাজ, এরকম সিচুয়েশন পড়ে। যে টাইমেই হচ্ছে আমার কলেজে পরীক্ষা চলছে, সেই টাইমেই কি হচ্ছে, ওদের কিছু পড়ছে, আমি যাব কি করে, মানে ওদের ওই গ্রুপের কিছু একটা পড়ছে। সো এরকম হতে 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 ফার্স্ট হয় আমার প্র্যাকটিস। আমার প্র্যাকটিসটা মানে ওদের যেদিনকে মানে কিছু অনুষ্ঠান বা কিছু ছিল, সো তখনই আমার প্র্যাকটিসের দিন পড়তো। তো তারপরে আমি ভাবলাম যে প্র্যাকটিসটা আমার ছেড়ে দেওয়া উচিত, কারণ আমাকে এখানে আমাকে মানে 100% আমি দিতে চাইছিলাম, 100%, একদম 100%। সো আমি কলেজ ছেড়ে দিই, প্র্যাকটিস ছাড়ি। ফার্স্ট হচ্ছে আমি প্র্যাকটিস ছাড়ি। তারপর আমি কলেজে যেতে থাকি। কলেজে যেতে থাকি তো ঠিক আছে, কিন্তু কলেজে আমি আগের মতো টাইম দিতাম না, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। শুধু কলেজে যাওয়া, পরীক্ষার সময় যাওয়া, তাও এমনি টাইমে নয়, পরীক্ষার সময় যাওয়া। সো তারপরে দেখলাম যে পরীক্ষার মানে কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, সেই কোচিংয়েও যাওয়া তাই। আমার ওখানে যাওয়ার জন্য আমি এখানে যেতাম না কোচিংয়ে। মানে যে গ্রুপটা আছে, ওই গ্রুপের অনুষ্ঠান বা কিছু থাকলে না, আমি ওই আমাদের প্র্যাকটিসে মানে কোচিংয়েও যেতাম না, প্র্যাকটিসেও যেতাম না। এই করে আমি মাইনে দিচ্ছিলাম 400, 450, 500 টাকা করে মাইনে প্রত্যেক মাসে। আমিও বুঝতে পারছিলাম আমার মা বাবা দিচ্ছে, আমি শুধু টাকাটাকে নষ্ট করবো কলেজেতে। 6,000 7,000 টাকা মাইনে, মাইনে 6,000 7,000 টাকা কিন্তু জলে যাচ্ছিল। আমি নিজে বুঝতে পারছিলাম পুরো জলে যাচ্ছিল। না করছি আমি কলেজে পড়াশোনা, না করছি আমি কোচিংয়ে পড়াশোনা, কিছু নয়। সো আমার গিয়ে কি হবে? তো যাই হোক ভাবে এভাবে 2 বছর আমি টাকা নষ্ট করছি। মোটামুটি 30,000 টাকা 40,000 টাকা আমি নষ্ট করেই দিয়েছি আমার বাড়ির লোক। তো তারপরে আমি উম কলেজ কলেজটা ফার্স্ট আমি কলেজটা ছেড়ে দিই। কলেজটা আমি পুরোপুরি ছেড়ে দিই। কারণ এই জন্যই যে আমি ওখানে 100% দিতে চেয়েছিলাম। মানে যে গ্রুপটাতে, সেই গ্রুপটাতে আমি জানি 100% আমি দিতে চেয়েছিলাম। 100% আমি দিয়েছিলাম। পুরো আমার পোটেনশাল সবকিছু, মানে বন্ধুদের সাথে ঘোরা-ফেরা, এই সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছিলাম। আমার বাড়ির লোক বিয়ে বাড়ি যাচ্ছে, আমি এখানে বসে, বসে এডিট করছি ভিডিও তাদের। এখানে আমাকে হয়তো বউ ভাতে আমাকে যেতে হবেই, না গেলে উম আত্মীয় পরিজন আছে, সবাইকে সেরকম এভাবে চলতে হবে। সো খারাপ মনে করবে। এইজন্য আমি রাত্তিরে বসে সারাদিন আমি বসে, বসে কাজ করে গেছি। কারণ বউ ভাতে রাত্রিবেলা যেতে হবে। আমি সকালবেলা এসে আর শুতে ইচ্ছা করবে। তো ৮টার সময় ভিডিও আপলোড হবে না। এইভাবে আমি সারাদিন বসে, বসে এডিট করে গেছি। এই গরমেতে এই সিচুয়েশনে আমি ভাবলাম যে আমার আমার প্রয়োজনটা হচ্ছে ওইখানে, আমার প্রয়োজনটা ছিল। তাই জন্য আমি কি করলাম, ওদের জন্য ছেড়েছি এরকম আমি বলছি না। কিন্তু দেখলাম যে যদি আমি ছাড়ি, সো তাহলে কিন্তু অনেকটা পরিমাণে 100% দিতে পারবো। যে গ্রুপটাতে, সেই গ্রুপটাতে আমি কি করলাম, কলেজটাকে আমি ছেড়ে দিলাম। ওর থেকে না করাই ভালো। এরকম ভাবলাম যে ছেড়ে দিয়েছি আমি। কলেজ ছেড়ে দিলাম। আগের মানে 2nd ইয়ারে আমি কলেজ ছেড়ে দিই। 2nd ইয়ারে হ্যাঁ, 2nd ইয়ারে ১ম এটায় পরীক্ষা দিয়েছিলাম, তারপরেরটা আমি পরীক্ষা দিইনি। মানে ৪ মানে ৪ নম্বর সেমিস্টার আমি দিয়েছিলাম। ৫ নম্বর সেমিস্টারে আমি দিইনি এটা। ৫ নম্বর সেমিস্টার, হ্যাঁ। ৫ নম্বর সেমিস্টারে আমি দিইনি। সেমিস্টারের পরীক্ষা যে, সেই সেমিস্টারে পয়সাও ভরিনি এবং আমি যাইও নি। কলেজও যাইনি। তো সেখানে হয় আমি কলেজ ছাড়ি তারপরে। ৩ নম্বর হচ্ছে কলেজ ছাড়ি। ১ম প্র্যাকটিস ছাড়ি, তারপরে কোচিং ছাড়ি, তারপরে কলেজও ছেড়ে দিই।
তো সেকেন্ড আসে। তো ভিডিও এডিটিংয়ে আমি খুব ভালো এদিকে ভালোভাবে কাজ করতে শুরু করি এবং সেখানে ওই চ্যানেলে মানে ২০০০ যখন ২০০ সাবস্ক্রাইবার ছিল, মানে আগের বছর মে ঐরকম হবে। মানে ১৫০০ মাত্র জাস্ট ১৫০০ ছিল। ১৫০০ সাবস্ক্রাইবার। সো সেইখান থেকে ১৬,০০০ সামথিং, হ্যাঁ ১৬,০০০ পুরোপুরি ১৬,০০০। ১৬,১০০ এরকম হবে, ২০০ হবে। ১৬,২০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করি ১ বছরের মধ্যে। আমি জানি ঈশ্বরের আশীর্বাদে হয়েছে এটা। কিন্তু মেহনত আমি করেছিলাম। দিন-রাত মানে দিন-রাত মানে দিন-রাত। কোনো পাড়ায় বেরোনো নাই, কোনো বাজার যাওয়া নাই, কোত্থাও না, কোত্থাও নয়, কোত্থাও না। শুধু 100% দিয়েছিলাম আমি এই জায়গাতে। তো সিচুয়েশন এরকম হয়ে যায় যে এই যে দিন-রাত, রাত্রিরে বেলা কাজ করার জন্য এরকম প্রবলেম হয় যে মানে মেন্টালি আমার কিরকম ডিস্টার্ব যে মানে এতটাই পরিমাণে anxiety আর ডিপ্রেশন মধ্যে যে দিনরাত শুধু চিন্তা মানে খাবার খাচ্ছি যে তাতেও চিন্তা হয় যে এই ভিডিওটা এডিট করতে হবে, এই ভিডিওটা আপলোড করতে হবে। মানে এইটার জন্য মেন্টালি এতটা পরিমাণে ডিস্টার্ব হয়ে যায়। আর একটা এডিটর এর জীবনে তুমি যদি জানো বা দেখো, তো তাদের জীবনে এরকমই হয় যে দিনরাত তারা কম্পিউটার, ল্যাপটপের সামনে বসে থেকে তাদের জীবন একদম হয়ে যায়। তো যত নাই চিন্তা করুক কিন্তু একটা চিন্তা মাথার মধ্যে থাকে অল টাইম। আমার এটা শুধু মনে হতো যে এই ভিডিওটা এডিট করতে হবে, এই ভিডিওটা এখনো আপলোড করা হয়নি, এই ভিডিওটা রয়ে গেছে, এই দিনের এই ভিডিওগুলো রয়ে গেছে। সো এটার জন্য মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় পুরো। আমি মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিলাম আমি পুরো। মনে হয়েছিল যে শেষ হয়ে যাক, এরকম ডিস্টার্ব হয়ে পড়ছিল। তো প্রার্থনা করতাম, সবকিছু করতাম, তারপরেও ধীরে ধীরে এরকম সিচুয়েশন আসে, অনেক কিছু গ্রোথ আমার মধ্যে আসে, যে অনেক কিছু গ্রোথ আসে, আহ, অনেক কিছু দিক দিয়ে গ্রোথ হয়। মেন্টালি যে ডিস্টার্ব হয়ে পড়ছি আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু অন্য দিক দিয়ে অনেক কিছু গ্রোথ হয় আমার মধ্যে। সরি, পাখাটা চলছে বলে একটা ঘ্যার 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 আওয়াজ হয়তো হবে, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে। মানে গরমটা সহ্য করা যাচ্ছে না। আমাদের এখানে এখন ৪১ ডিগ্রি সেলসিয়াস গরম। তো প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে। হয়তো আওয়াজটা একটুখানি হবে, কিন্তু কিছু করার নেই। সো এই কারণে আজ থেকে প্রায় ১ মাস আগে মানে আমার ডায়েরিতে আমি আমি এই ডায়েরিটাতে হচ্ছে লিখি এবং সমস্ত কিছু আমি এখানে লিখি। সো তোমাদেরকে আমি বলছি কবে আমি বলছি তারপরে। আমি যে এক্স যে গ্রুপটাতে বলছি, সেই গ্রুপে আমি জয়েন ছিলাম এবং ধীরে ধীরে ওটাই আমার কাছে মেন জিনিস হয়ে পড়ে যে সমস্ত কিছু আমি ছেড়ে দিই। একদম সমস্ত কিছু, বন্ধু বান্ধব সমস্ত কিছু, যে যে যেখানে ছিল সে মানে আত্মীয় পরিজন, মানে মানে আমার বন্ধুরা যদি ফোন করে বলে যে চ না এখানে যাব ওখানে যাব ঘুরতে যাব ওখানে যাব, আমি না করে দিতাম তাদেরকে। যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হিসাবে ওগুলোকেই বেশি ইম্পর্টেন্ট হিসাবে নিয়েছিলাম। সো আমি প্রথম যখন ওদের ওখানে যাই, তো তখন আমি ক্যামেরা ম্যান হিসাবেই গিয়েছিলাম, নট ওয়ার্ক নো পার্সন হিসাবে গিয়েছিলাম, শুধু ক্যামেরা ম্যান হিসাবেই গিয়েছিলাম। যে হ্যাঁ, ক্যামেরা আমার সমস্ত কিছু, আমার ট্রাইপড দিয়েছি, আমার যে বোয়ার মাইক ছিল সেই মাইকটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছিলাম। যখন প্রথম আমি ওদের ওখানে যাই, আমার নিজের ট্রাইপড, আমার নিজের ফোন, এই ফোনটা আমার যে পোকোর ফোনটা, এই ফোনটা নিয়ে আমি ভিডিও করা শুরু করি। তাদের ওখানে কোনো ভিডিও ভালো ছিল মানে ফোন ভালো ছিল না, ট্রাইপড ছিল না, মাইক ছিল না, তো আমার সমস্ত কিছু দিয়ে আমি দিয়ে দিই। এমনকি আমার নিজের যে মাইকটা, সেই মাইকটা পুরো ডাইরেক্ট দিয়ে দিই আমি, পুরোপুরি পার্মানেন্ট হিসাবে দিয়ে দিই। যে সেখানে কিছু নেই, ভয়েস কোয়ালিটি খারাপ হচ্ছে, সো আপনি নিয়ে নিন, মাইকটা নিয়ে নিন। আমার মাইক ছিল না। তো ওই মাইকেরও একটু নয়, অনেকটা স্টোরি আছে। তো ওই যখন মাইকটা কিনি, তো মাইকটা আমার বাড়ির লোক আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, এখনো সাপোর্ট করে যাচ্ছে আমাকে। সো তখন আমি ওই যে মাইকটা ছিল, ওই মাইকটা যখন দুর্গাপুজো আসে, আমি জামা কাপড় বলি যে আমাকে জামা কাপড় কিনে দিতে হবে না, আমাকে ওই মাইকটা কিনে দাও। সো মানে আমার ইউটিউবের প্রতি একদম ছিল যে আমাকে ইউটিউবে গ্রোথ করতে হবে, তার জন্য যে হারে হোক আমি জিনিসপত্র কিনেছি। সমস্ত কিছু আমি বলেছি ঠিক আছে আমাকে এটা কিনে দিতে হবে না, জামা কাপড়ও কিনে দিতে হবে না। পরেও হয়তো বলেছি যে আমাকে জামা কাপড় কিনে দিতে হবে না, আমাকে একটা ট্রাইপড কিনে দাও, আমার ট্রাইপড নেই ভালো।
আমার একটা মাইক নেই ভালো। সো তুমি আমাকে জামা কাপড় কিনে দিতে হবে না, তুমি একটা ট্রাইপড কিনে দাও। জানি না ফোকাস আসছি কি না আসছি, আমি ফোকাস আসছি কি জানিনি যদি বা। সো ট্রাইপড কিনি। সেই ট্রাইপডটা প্রথমে আমি ওখানেই নিয়ে চলে যাই, কারণ তারপরে আমি আবার সেকেন্ড ট্রাইপড কিনি। সো সেকেন্ড ট্রাইপডটাও আমি প্রথমে ট্রাইপডটা ভেঙে গিয়েছিল, তখন সেকেন্ড ট্রাইপডও কিনি। সেই সেকেন্ড ট্রাইপডটাও আমি ওখানে নিয়ে চলে গেছি যে ওখানে যদি ইউজ হয় তাই জন্য। তারপরে এই মাইকটা যখন আমি কিনি তখনও নিয়ে চলে গেছি যে ওখানে ইউজ হয় হলে ভালো কোয়ালিটি হবে, এই হবে ওই হবে। তো এইভাবে আমি কি করি, ওখানে সমস্ত কিছু আমার নিজের মানে আমার যা জিনিস সব তাদের ভেবে নিয়েছি, আমি সব তাদের ভেবে নিয়েছিলাম। তো তাদেরকে দিয়ে দিয়েছিলাম, তখন তাদের কিচ্ছু ছিল না, একটা ফোন পর্যন্ত অতটা কোয়ালিটি ভালো ছিল না। তো আজ থেকে যখন 1 মাস আগের কথা বলছি, তখন ধীরে ধীরে ওদের গ্রোথ হয়, সমস্ত কিছু হয়, ক্যামেরা হয়, মাইক হয়, ল্যাপটপ হয়। সো ধীরে ধীরে আমাকেই সবকিছু দিয়ে দিত, কারণ আমাকেই তো সবকিছু করতে হতো না, না তারা করতো। সমস্ত কিছু ভিডিও শুট করা থেকে, এডিট করা থেকে, আপলোড করা থেকে, কোথায় কি থাম্বনেল যাবে, কোন ভিডিওটা কোন চ্যানেলে যাবে, সো সমস্ত কিছু। দুটো চ্যানেল ছিল, আমি এই যে সেকেন্ড চ্যানেলটা তো আমি নিজেই বানাই, মানে আমার আইডি দিয়ে না, ওনারই পাসওয়ার্ড টাসওয়ার্ড দিই, সমস্ত কিছু ওনার কাছেও থাকতো, কিন্তু পাসওয়ার্ড লেখা আমার কাছেই ছিল, কারণ আমি ক্রিয়েট করেছিলাম। সো এবং আমি ওই চ্যানেলের প্রতি মানে পুরো জিরো থেকে এখন ওই চ্যানেল না, সেকেন্ড চ্যানেলটাতে 1000-এর ওপর, 2500 কি 1500 সাবস্ক্রাইবার হবে। খুব মানে 8 মাসের মধ্যে একদম 2500 হয়ে যায়। 8 মাসের মধ্যে, 8 মাস কেন, বেশিও লাগে না, 3-4 মাস লেগেছে, 8 হয়ে গেছে ওই চ্যানেলটা। সো ধীরে 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 ওই চ্যানেলটাতেও গ্রোথ হতে থাকে, এবং যে মেন চ্যানেলটা যে 16,000 সাবস্ক্রাইবার, ওই চ্যানেলটাতে তখন আমি যখন জয়েন হয়েছিলাম 200 সাবস্ক্রাইবার ছিল, মাত্র 200। আজ থেকে প্রায় 1 মাস আগে, মানে 1 বছর আগেও মাত্র 1500 সাবস্ক্রাইবার ছিল। সেইখান থেকে যে ডেলি পোস্ট করাতে, ডেলি করাতে মোটামুটি 16,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। 16,000 সাবস্ক্রাইবার। তো আমার মানে কিছু কিছু আইডিয়া আসে, সেই জিনিসগুলোকে শর্ট ফর্মে দিতে 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 এমন ওগুলোতে হয়ে যায় 3 মিলিয়ন, 1.5 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত ভিউজ যেতে থাকে। তো এই জন্যই গ্রোথ হতে থাকে। এটা অফকোর্স ঈশ্বরের আশীর্বাদে, আমি মানছি না যে হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদ নেই, কিন্তু ঈশ্বরের আশীর্বাদেই হয়েছে। কিন্তু মেহনতটা আমি করেছিলাম দিন রাত, মানে দিন রাত বলতে দিন রাত আমি সমস্ত কিছু এ টু জেড সব কিছু তার জন্য আমি ছেড়ে দিই সব কিছু, মানে ওই চ্যানেলগুলো এবং ওই এক্স গ্রুপের জন্য সব কিছু। আজ থেকে যখন 1 মাস আগে আমি ওরকম সিচুয়েশনে চলি যে প্যানিক অ্যাটাক মানে মানে এরকম একটা অ্যাংজাইটির মতো হচ্ছে, যে ডিপ্রেশনের মতো কিরকম হচ্ছে, যে মাথার উপর মানে এতটাই বোঝা চেপে গেছে, বোঝা মানে বোঝা তো অবশ্যই সবসময় প্রয়োজন, কিন্তু এতটাই মনে হচ্ছে যে দিনরাত কেউ যদি কেউ যদি প্রার্থনা করে, বাইবেল পড় বা অন্য কোনো কাজ করে না, এতটা পরিমাণে হবে না। যে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে জিজ্ঞেস করবে এই যে তাদের ভিউজ না এলে বা ভিডিও একটুখানি ভিডিও কম গেলে কতটা পরিমাণে তাদের হয়। তো তারপরে দিন রাত যে এই ভিডিও আপলোড করা, করা, তো সিচুয়েশন প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়, মেন্টালি প্রচন্ড মানে মেন্টালি পেশেন্ট হয়ে পড়ে। তো তাদের রেস্ট নেওয়া দরকার, একটু হলেও রেস্ট নেওয়া দরকার। সো আমি যাই, যে এক্স যে গ্রুপের যে হেড ছিল তার কাছে আমি যাই, যে আমি সমস্ত কিছু নিয়েই যাই, যে আচ্ছা দেখুন আমি কাজ করতে পারছি না, এরকম এতটা পরিমাণে চিন্তা হচ্ছে, উম, এতটা পরিমাণে চিন্তা যে বলার মতো না, চিন্তা প্রচন্ড পরিমাণে চিন্তা হচ্ছে, যে সবসময় ভিডিও আপলোড করা, এই করা, আমি পারছি না আর, আমি পারছি না আর। তো আমি সেই সমস্ত কিছু দিয়ে, এবং যা ছিল আমার কাছে সমস্ত কিছু, হার্ড ডিস্ক, ল্যাপটপ, ল্যাপটপ, তারপরে মাইক টাইক, ক্যামেরা, সমস্ত কিছু, ট্রাইপড, সমস্ত কিছু ধীরে যা আমার কাছে দিয়েছিল সমস্ত কিছু আমি ফেরত দিয়ে চলে আসি, সব কিছু এ টু জেড সব কিছুই ফেরত দিয়ে চলে আসি, তাদের যা জিনিস ছিল। তো আমি ধীরে ধীরে প্রার্থনা করি এবং সেই জায়গা থেকে উঠে আসি, যে ডিপ্রেশন যে সে সিচুয়েশন আসে, সেই সিচুয়েশন থেকে আমি উঠে আসি। এতটা পরিমাণে কষ্ট হয়েছিল, সিরিয়াস বলছি, যে দিনের পর দিন, রাতের পর রাত আমি নিচে এতটা পরিমাণে কেঁদেছি, যে আমি ওইখান থেকে উঠেছি। ওঠার পর আমি আবার বলি যে ঠিক আছে, আমি ওই সিচুয়েশন থেকে উঠতে পেরেছি, তো আমি আমি কাজ করবো আবার, যে সমস্ত কিছু আমি ছেড়ে দিয়ে চলেছিলাম। 15 দিনের মধ্যে আমি আবার যাই, 15 দিনের মধ্যে আমি আবার যাই।
সো 15 দিন পরে যখন আমি যাই তখন আমাকে বলে যে তুমি তো আবার ছেড়ে দিয়ে হয়তো চলে যেতে পারো। কিন্তু আমার সিচুয়েশনটা একবারও তারা কেউ দেখেনি। আমার সিচুয়েশন যে কি কি পরিস্থিতিতে আমি পড়েছিলাম সেই সিচুয়েশন কেউ দেখেনি। কেউ না, কেউ না। মানে এমন এমন কি আমি কি বোঝাতে চেয়েছিলাম সেই বোঝানো গুলো সবকিছু এত মানে 3টে বছর, 3 থেকে 4 বছর আমি যে ওই মানে ওদের জন্য মানে এক্স যে গ্রুপের জন্য আমার সমস্ত কিছু A to Z সব সমস্ত কিছু সবকিছু আমি ত্যাগ করে দিই, সবকিছু। তারপরে আমি নিজে আমার কাজ আছে, চাকরি আছে আমার। মানে আজকে 6 মাস আগে, 4 মাস আগে আমার কাছে চাকরি আছে। তো আমি একটা এতে লিঙ্কডিং এ লিঙ্কডিং যে আছে অ্যাপস আছে সেই অ্যাপসে সে আমার নিজের একটা প্রোফাইল বানাই। তো আমার যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো আমি দিই। তো তাদের খুব পছন্দ হয়। তো আমাকে কলকাতাতে ডাকে। সেই কলকাতাতে আমি যাই, সেখানে আমাকে ইমিডিয়েট সেখানেই বলে যে তুমি কাজ করতে দেয়, সেখানে আমি কাজটা করি, কাজটা খুব পছন্দ হয়। তো তাদের আমাকে বলে যে তোমরা কি কাজ মানে শনিবার যাই, আমাকে বলে যে তুমি কি সোমবার থেকে কাজ করতে পারবে। আমাকে সোজাসুজি কোনো নয়, তুমি কি সোমবার থেকে কাজ করতে পারবে। তো সেখানে আমি মাইনের কথাও কিছু জিজ্ঞেস করিনি। তারপরে পরবর্তীকালে আমি বাড়িতে যখন আসি যে আমি জিজ্ঞেস করি যে মাইনে কত, বললো যে স্টার্টিং মানে একদম আমার বিগিনার থেকে, আমি তো সেরকম কোথাও শিখিনি বা কিছু করিনি, তো বিগিনার। তো প্রথম বলেছিল যে 15 দেবো। তারপরে বললো না সবকিছু কেটে এ করে 12, 12 হাতে পাবে। বললাম ঠিক আছে 12 পাবে, কিন্তু আমি কিন্তু পার্ট টাইম হিসাবে বা বাড়িতে দিতে পারবেন কাজ। বললো না হবে না। বললাম ওখানে রেখে দিন আপনার চাকরি, কারণ আমি ফুল টাইম তখনও এই এক্স গ্রুপের সাথে যুক্ত ছিলাম। এক্স গ্রুপের একজন সমস্ত কিছু কাজ করতাম, যে সোশ্যাল মিডিয়ার কাজ সমস্ত কিছু আমি করতাম। তো এই জন্যই কি করলাম, আমি ছেড়ে দিলাম, মানে আমার চাকরিও ছেড়ে দিলাম। তো ধীরে 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 আমার মানে এটা আমার সব থেকে প্রথম থেকে ডার হতো, মানে ভয় লাগতো আমার। কেন জানি না, শয়তানের দ্বারা কি জানি না, আমার ভয় লাগতো কি বলো তো। আমার আমার সমস্ত কিছু একদিন সবকিছু নিয়ে নেবে একজন, মানে সমস্ত কিছু যখন আমার হাত থেকে চলে যাবে, মানে আমার প্র্যাকটিস আমার সবকিছু সবকিছু ছেড়ে দেবো, তখন এরাও হয়তো আমাকে ছেড়ে দেবে একদিন, বলবে না তোমার প্রয়োজন নেই তুমি যাও। এটা আমি সবসময় ভাবতাম। তো এটাই আমার সাথে এখন ঘটেছে, এখন ঘটেছে, সিরিয়াস এখন ঘটে গেছে। যে এটা আমি ভাবতাম আমার আমি সমস্ত কিছু ছেড়ে দেবো, প্র্যাকটিস ছেড়ে দেবো, কলেজ ছেড়ে দেবো, আমার কাছে কিচ্ছু থাকবে না। তারপর এরাও বলবে যে তুমি যাও তোমার আর প্রয়োজন নেই, তোমাকে টিস্যু পেপারের মতো ইউজ করবে আর ফেলে দেবে। টিস্যু পেপার তো ওয়াশরুমে, সবার ওয়াশরুমে টিস্যু পেপার থাকে, সে টিস্যু পেপার বাড়িতে সবারই টিস্যু পেপার থাকে, সে টিস্যু পেপারের মতো ইউজ করবে আর ছুঁড়ে ফেলে দেবে। সো এটা আমার সাথে হয়েছে। আমাকে ছোটবেলা থেকেই মানে স্কুল টাইমে কলেজে স্কুলে আমার প্রজেক্টে লোকের হেল্প করতাম, তারা কি বলতো হেল্প করে দে হেল্প করে দে হেল্প করে দে। তারপরে কি করতো, এক সাইডে সরিয়ে দিত, এক সাইডে সরিয়ে দিত, কারণ আমি তাদের মানে তাদের সিচুয়েশনের সাথে পড়তাম না। কারণ তারা প্রেম পীড়িতের কথা বলতো, স্কুলের লাইফের কথা বলছি, তারা প্রেম পীড়িতের গল্প কথা বলতো, আমি ওইসব কথা বলতাম না। তো আমাকে এক সাইড করে দিত, আর এখনো তাই। হয়তো ওরা ওদের দিক দিয়েও ঠিক যে আমি ছেড়ে দিয়ে চলে আসবো, কিন্তু আমি বলেছিলাম আমি আর ছাড়বো না, কারণ আমি এই সিচুয়েশন থেকে উঠেছি আর জীবনে হয়তো আর কোনোদিন এরকম সিচুয়েশন আসবে না। সিচুয়েশন আসবে না, তাদেরকে আমি বলি যে এতগুলো বছর ধরে যে কাল মানে 3 বছর তো আমি ছেড়ে দিয়ে চলে যাইনি। এই মনে হয়েছে যে মনে হওয়াটা শুনে না, আমার যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনের জন্যই আমি ছেড়েছিলাম, নাহলে আদার্স আমি ছাড়ার চিন্তা ভাবনা নেই। যে একজন এডিটর লাইফের এরকম। সো তারপরে সেই 15টা দিন যে কতটা পরিমাণে কষ্ট হয়েছিল, তারপরে ধীরে 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 আমি বলি তাদেরকে, বারবার বলতে থাকি যে আমি ফিরে যেতে চাই, কিন্তু কাজ আমি করব যেমন আগে কাজ করতাম। তো তারাই বললো যে না, তুমি তো আবার ছেড়ে দিয়ে চলে যাবে। তো এমন একটা লোককে তৈরি করাবো আমরা কোনোদিন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে না। কিন্তু একবার মানে ওদের বক্তব্য ছিল আমি আগের দিকে দেখতে চাই, সামনের দিকে দেখতে চাই। কিন্তু
কিন্তু আমার মনে হয় তুমি একটা পর্বতে উঠছো, তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যিখান দিয়ে চলছো। সেই পিছন দিকে ওদের বক্তব্য ছিল পিছন দিকে ঘুরে দেখতে চাই না, সামনের দিকে ঘুরে দেখতে চাই। সামনের দিকে আমি যদি আবার ছেড়ে দিয়ে চলে যাই সামনের দিকে, মানে আগামী দিকে যদি ছেড়ে দিয়ে চলে যাই, তো কে করবে কাজগুলো কমপ্লিট করবে, মানে কে করবে? সো আমার বক্তব্য, আজ থেকে 3-4 বছর আগে কে তোমার পাশে এসে দাঁড়িয়েছিল? আমি এটা বলেছিলাম যে আজ থেকে 3-4 বছর আগে কে দাঁড়িয়েছিল? আমি ছিলাম, তো এখনো থাকবো। আমার মনে হয় যে একটা পর্বতে ওঠার সময় সেই পর্বতটা তুমি পৌঁছে গেছো, সেই জায়গায় পৌঁছে অর্ধেক সামনে পৌঁছে গেছো, একদম পর্বতটা দেখা যাচ্ছে, একদম সামনে দেখা যাচ্ছে, একদম সামনে দেখা যাচ্ছে। তুমি একবার ঘুরে দেখেছো, তোমার মনে হয়েছে ঘুরে দেখতেই পারো, তুমি ঘুরে দেখেছো কাদের মাথার উপর দিয়ে তুমি ওই মানে এলে, অনেক কাঁটা বনের মাধ্যম দিয়ে, অনেক কিছুর মাধ্যম দিয়ে ওই কিন্তু ওই পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছো তুমি আজ। একটা পাহাড়ের সামনে দিয়ে সবারই স্বপ্ন হয় একদম চূড়ায় গিয়ে পৌঁছাবো, সবারই স্বপ্ন হয়, তুমিও পৌঁছে গেছো, আর একটুখানি হয়তো বাকি আছে। কিন্তু তুমি যে পিছন দিকে যে কাঁটা বনগুলোর ওপর দিয়ে গেছো, যে পরিস্থিতির ওপর দিয়ে গেছো, যে মানুষগুলো তোমাকে সাহায্য করেছে, হেল্প করেছে, অন্তত তাদের একবার হলেও তাকিয়ে দেখা উচিত তাদেরকে। যখন তুমি সিঙ্গে পৌঁছে যাবে, সেই চূড়ায় পৌঁছে যাবে, অবশ্যই তাদেরকে একবার হলেও থ্যাংক ইউ জানানো দরকার, আমার মনে হয়। সেটা অন্য কারো সে অন্য কোনো মানুষের হতেই পারে, ডিফারেন্স ডিফারেন্স অফ ডিফারেন্স মাইন্ডসেট হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু আমার মাইন্ডসেট এটাই, মানে আমার চিন্তা ভাবনাগুলো এরকমই, যে যে মাথাগুলো আমার ফ্যামিলির মানে আমার ফ্যামিলির মেম্বারগুলো যদি না থাকতো, আমি এই পজিশনে দাঁড়াতাম না, সিরিয়াস পারতাম না, সিরিয়াস আমি থাকতে পারতাম না। কারণ আমাকে হার সিচুয়েশনে আমার পরিবার আমাকে বলেছে, না তোর হবে, তোর দ্বারা হবে, তুই পারবি, তুই কর। আমি যখন এইটে ফেল করে যাই, তখন মনে হয়েছিল যে আমার ছোট্টবেলা থেকে যে বন্ধুগুলো আমার সঙ্গে আসছে, সেই বন্ধুগুলো আমায় মানে ছেড়ে অন্য ক্লাসে চলে গেল, আমি এই ক্লাসেই রয়ে গেলাম। তো তারপরে আমাকে নতুন আবার বন্ধু দেয় ঈশ্বর, সেই বন্ধুগুলোর সাথে আবার আমি এগিয়ে যাই সামনের দিকে। সেই রকমই সেই রকমই সিচুয়েশন এখন পড়েছে। এখন হয়তো কষ্ট হচ্ছে আমার, কারণ ওই ওই গ্রুপটার জন্য, এক্স যে গ্রুপটা আছে, এই গ্রুপটার জন্য 4 বছর, 4 বছর অনেক মেহনত করেছিলাম আমি। 4 বছর মানে সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি, আমার প্র্যাকটিস ছেড়ে দিয়েছি, আমার কলেজ ছেড়ে দিয়েছি, সব কিছু আমি ছেড়ে দিয়েছি, সব কিছু ওই এক্স গ্রুপটার জন্য। কিন্তু আজ সেই মানুষগুলো কি করছে, কথা পর্যন্ত বলে না। তোমাকে আমি একটা স্টোরি বলেছিলাম, মনে আছে? স্কুলের টাইমে যে স্টোরি, আমি একটুখানি ওপরের দিকে উঠেছি বলে তাদেরকে বিট করে আমাকে আলাদা করে দিয়েছিল, তারা তারা আলাদা বসতো আমার সাথে। তো এখন সেই সিচুয়েশন, প্রথম হয়তো কষ্ট হচ্ছে যে 3 বছর তাদের সাথে এতটা পরিমাণে ঘনিষ্ঠ হয়ে গেছিলাম, ভালোবেসেছিলাম তাদেরকে। এখন সিচুয়েশন এসেছে আলাদা পথে যাওয়ার। শুধু আলাদা পথে যাওয়া নয়, একটা নতুন নতুন সিচুয়েশন, নতুন নতুন সিচুয়েশন, নতুন কিছু বিষয়, নতুন কিছু নিয়ে পরিকল্পনা আলাদা করে। শুধু থ্যাংক গড জিজাসকে, মানে আমি তোমাদেরকে কেন ভিডিওটা বানানো স্টার্ট করেছি, এই ভিডিওটা কেন আমি বানালাম, আমি বানাতে নাই পারতাম, কিন্তু এই জন্যই যে যাদের একদম ডিপ্রেশনে চলছে। সো বাইবেলে একটা বাক্য লেখা আছে যে আমি তোমাকে ত্যাগ করিব না এবং তুমি বলবান হও। একটা বাক্য লেখা আছে, আমি যদি এ হয় আমি এখানে দিয়ে দেবো, সামনে দিয়ে দেবো কোথাও না কোথাও। ঈশ্বর একমাত্রই, জিজাস একমাত্রই তোমাকে ত্যাগ করে যাবে না। পৃথিবীর এমন ব্যক্তি নেই তোমায় ত্যাগ করে যাবে না, সবাই ত্যাগ করে যাবে, আমি এটা জানি, এটা বুঝেছি, এখন বুঝেছি। তুমি কাউকে না কাউকে ভালোবাসো, কাউকে না কাউকে, কিন্তু সবাই তোমায় ত্যাগ করে দিয়ে চলে যাবে। কিন্তু একটা ব্যক্তি আছে, কে আছে? জিজাস। ঈশ্বর ছাড়া কেউ তোমায়, ঈশ্বরই আছে একমাত্র, তোমায় ছেড়ে যাবে না, তোমাকে আগলে ধরে থাকবে। তো অনেক সিচুয়েশন আমার খারাপ গেছে, কিন্তু আমায় একমাত্র জিজাস আমায় ছেড়ে চলে যায়নি। তোমার হয়তো কোনো বন্ধু বান্ধব, তোমার হয়তো প্রিয়জন, তোমার কেউ বাড়ির লোকও ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু একমাত্র জিজাস আছে,
তোমায় ছেড়ে দিয়ে চলে যাবে না, তার বাক্যেও লেখা আছে। এবং আমি নিজে দেখেছি, আমি যখন সত্যি যে ডিপ্রেশন কি জিনিস, বা কাউকে মানে অ্যাজ এ কোনো প্রেমিকা কেউ ছেড়ে চলে গেল আর একজন কাঁদছে, সেই রকম সিচুয়েশন আমার সাথে হয়েছে। বেশিরভাগ রাত মানে প্রার্থনা করছি, সবকিছু করছি, আমি ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু বেরিয়ে কিছুতেই আমি আসতে পারছিলাম না। এত প্রার্থনা করছি, এত ফাস্টিং রাখছি, আমি কিছুতেই উঠতে পারছিলাম না, ওই সিচুয়েশন থেকে উঠতে পারছিলাম না। প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছে যে আহ, যাদের জন্য এত কিছু করলাম, সেই মানুষগুলো যদি সরে যায়, মানে বলে যে মানে কিছু বলার নেই, মানে তাদের কিছু বলার নেই। তো আমি এটুকুনি জানি, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমার ইউটিউবটা হচ্ছে প্যাশনেট, মানে ভিডিও করা, এডিট করা, এটা প্যাশনেট। কিন্তু অ্যাকচুয়ালি আমি কাজ করতে চাই, ঈশ্বরের রাজ্যে কাজ করতে চাই, তার সুসমাচার প্রচার করতে চাই। তাই আজ থেকে 3 বছর আগে আমি একদম জীবন লাগিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ, আমি ওদের হয়ে কাজ করবো, মানে ঈশ্বরের হয়ে কাজ করবো। এবং ওইটা হচ্ছে জড়িয়া, মানে ঈশ্বরের কাজ করা, এবং ওটা হচ্ছে জড়িয়া, মানে ভিডিও এডিটিং করা, যে সুসমাচার প্রচার করা, ওটা হচ্ছে একটা জড়িয়া। কিন্তু আমি ঈশ্বরকে মেন ফোকাস রাখিনি, মেন ফোকাস রেখেছিলাম, কিন্তু ওদেরকেও পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম। আমার একটা সোচটা ভুল ছিল, আমি ওদেরকে ভালোবেসেছিলাম। যে মানুষগুলো আজ এই তো 1 মাস ওপর হয়ে গেল আমি কাজ ছেড়ে দিয়েছি, একবারে ফোন করে পর্যন্ত জিজ্ঞেস করেনি যে কেমন আছো। 16/4 রাত্রে, 16/4 রাত্রে, এটা আমি ডিসাইড করে আমি সুসাইড করব। এটা আমি ডিসাইড করি আমি সুসাইড করব, আমার জীবনকে আমি ত্যাগ করে দেবো। 16/4, কারণ আমার ডায়েরিতে আমি সবকিছুই লিখি, সবকিছু A to Z সবকিছু আমি লিখি। এই ডায়েরিটা হচ্ছে ঈশ্বরের সাথে আমার কথোপকথন, সবকিছু আমি লিখে রাখি, সবকিছু A to Z সবকিছু, এই ডায়েরিটা সবকিছু লেখা আছে। মানে কেউ যদি আমার সম্বন্ধে জানতে চায়, এই ডায়েরিটা একবার খুললেই সবকিছু পেয়ে যাবে, সিরিয়াস। যদি বা এমন কিছু লেখা নেই যে মানে আমার সাথে যা কিছু ঘটে আমি সবকিছু লিখে রাখি এতে। এবং ঈশ্বরের সাথে কথোপকথন সমস্ত কিছু আমি এই ডায়েরির মধ্যে লিখে রাখি। কেউ যদি আমার সম্বন্ধে জানা থাকে, বা আমি না থাকা মানে হয়তো একদিন তো হবে, যে পৃথিবী ছেড়ে একদিন তো অবশ্যই যেতে হবে। সো তখন কেউ যদি আমার ডায়েরিটা পড়ে, তো তখন আমার সম্বন্ধে সবাই জানতে পারবে এই ডায়েরিটা করলে। এর ডায়েরিতে আমি সবকিছু লিখে রাখি। সো এই ডায়েরিটাতে আমি সবকিছু লিখি, যে সেদিনকে আমি মনে হয় যে আমি করে দিই, মানে একদম হয়ে যায়। সো মনে হয় যে তারপরে প্রার্থনা করেই আমি উঠি। একদিন আমি প্রার্থনা বন্ধ করিনি, একদিনও আমি করিনি। তারপর পবিত্র আত্মা দ্বারা টাচ করে, এবং আমি ঘুমের মধ্যে ছিলাম, আমি শুয়ে পড়ি, তো প্রার্থনা করে উঠি, যেন কেউ একজন আমার পাশে, একজন স্বর্গদূত, সাদা জামা করে, সাদা জামা, পুরো একদম সাদা চকচক করছে তার মুখ, একদম চকচক করছে, এবং তার মুখটা পুরো চকচক করছে। তো আমি দেখি তাকে রাত্রিরে, স্বপ্নের মধ্যে, কেন সিচুয়েশনে, মানে আমার মাথার গড়ার সামনে আমি দেখি তাকে। তো তিনি আমায় বলেন, তার এই বাক্যটা তোলেন, আমি তোমায় ত্যাগ করিব না, তুমি বলবান হও। এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো আমার সামনে শুধু তিনি বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। এবং আমি একটা স্বপ্ন দেখি যে আমার বিরুদ্ধে একটা শয়তান শয়তান গর্জে উঠেছে, মানে চেঁচামেচি করছে। আমি তাকে বলছি, আমি তোকে মারবো, আমি এটা বলছি, আমি তোকে মারবো, দাঁড়া, আমি আসছি। তো আমি যেই এগিয়ে গেছি, তো আমার সামনে সেই ব্যক্তিটা, মানে যে সাদা, একদম সাদা, মুখ পর্যন্ত সাদা, আমি তাকে দেখতেই পাচ্ছি না, পুরো আমি দেখতেই পাচ্ছি না, এতটা উজ্জ্বল তার মুখ, এতটা উজ্জ্বল তার মুখ। বস্ত্রটা পরে আছে পুরো সাদা, ঢাকা দেয়া আছে পুরো, পুরো সাদা, যেমন সেই উম, বোরখা যেমন পরে থাকে, যে বোরখা মুসলিমরা যেমন বোরখা পরে থাকে, সেই রকম বোরখা, কিন্তু সাদা এবং উজ্জ্বল, মানে উজ্জ্বল তার মানে যে জামাটা পরে আছে, মানে যে ওই ওরকম টাইপের পরে আছে না, ওটা পুরো একদম চকচক করছে, উজ্জ্বল পুরো। আমি যেই এগোচ্ছি আমার আগে এগোচ্ছে, আমার আগে এগোচ্ছে। আমি তখন বলছি যে আপনি কেন এগোচ্ছেন? তখন
তার বাক্য একটাই বেরোলো, বাক্যে লেখা আছে আর কিছুক্ষণ আগেই তুমি বলছিলে যে আমি তোমার হয়ে যুদ্ধ করব, বাক্যে লেখা আছে আমি তোমার হয়ে যুদ্ধ করব। বাইবেলে লেখা আছে যে আমার হয়ে যুদ্ধ করবে ঈশ্বর। অনেকবার বলেছে আমি তোমার ঢাল, আমি তোমার ঢাল, আমি তোমার হয়ে যুদ্ধ করব। যেই আমি একটা পা স্বপ্নে আমি দেখছি এটা, আমি যেই একটা পা এগোচ্ছি অমনি আমার আমার আগে এগোচ্ছে। তো তখন আমি ওই সিচুয়েশনে তারপরে ঘুমটা ভেঙে যায়। তো তখন আমি ডিসাইড করি যে আমি ওদের হয়ে কেন মার যাব, আমি ওদের হয়ে কেন মারা যাব। আমাকে ঈশ্বর সৃষ্টি করেছে, তার কার্যের জন্য আমাকে এগিয়ে যেতে হবে। তার কার্যটা আমার মেন লক্ষ্য হচ্ছে আমার তার কার্য, তার সুসমাচার প্রচার করা, তার রাজ্যের জন্য কাজ করা, এটাই হচ্ছে আমার মেন লক্ষ্য। আর ইউটিউব তো আমি অ্যাজ এ ভালো লাগে বলে আমি শুধু করি ইউটিউবটা। এটা শুধু আমার প্যাশনেট যে ভিডিও এডিটিং করা ই করা, এটা ভালো লাগে তাই কাজ করি। কিন্তু আসল কাজ আমার সব থেকে হৃদয় থেকে যেটা করি সেটা হচ্ছে ঈশ্বর রাজ্যে কাজ, ঈশ্বর রাজ্যে সুসমাচার প্রচার করা। তো আমি তারপরে বুঝতে পারি যে ওদের জন্য কেন আমি যাব, কেন আমি করব। এটা আমি চিন্তা নিয়ে নিই, ওদের জন্য আমি কিচ্ছু মানে একটা টুকরো ফুট আমি চোখের জল নষ্ট করবো না, একটা ফুটো টুকরা জল না। অনেক নষ্ট করছি এই 15 দিনে, অনেক নষ্ট করে ফেলেছি। আর নয়, তারপরে ফাস্টিং রাখি, ওখান থেকে ওঠার চেষ্টা করি। তারপরেও আমি বলি যে ওই যে এক্স যে গ্রুপটা আছে সেই গ্রুপের মেম্বারকে বলি যে এরকম আমি কাজ করতে চাই, কেন কোনো অসুবিধা আছে, আমি আর ছেড়ে যাবো না, কাজ করি না। তো তাদের বক্তব্য একটাই যে আবার যদি ছেড়ে যাও, তাদের একটাই বক্তব্য হচ্ছে শুধু আমি আবার যদি ছেড়ে চলে যাই। সো দেখলাম আহ, তারা নিতে চাইছে না আমায় তাদের গ্রুপের মধ্যে, এটা হচ্ছে মেন কথা। তো তারা নিতে না চাইলে আমি কিছু করার নেই। আমি কি বলতে পারি না এটা আমি, সেটা আমি আমার নিজের কোনো গ্রুপ হলে হ্যাঁ আমি কাউকে অ্যাড করব না করব সেটা আমার ব্যাপার হবে, তেমন তারও ব্যাপার, তার গ্রুপে আমাকে অ্যাড করতে চাইছে না। সো ঠিক আছে, অসুবিধে নেই, আমি বললাম ঠিক আছে, অসুবিধে নেই। এমনকি আমার তাদের ওখানে যাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ তাদের ওখানে গেলে আমার নিজেরই মন খারাপ হচ্ছে, সিরিয়াস মন খারাপ লাগছে। আমি গিয়েছিলাম কিছুদিন আগে দীঘাতে, সত্যি মন মানে দীঘাতে ওই রুমের বাইরে বরঞ্চ দীঘার সমুদ্রে অনেক নিশ্চিন্তে এতে ছিলাম। যেই অনুষ্ঠানে আসছি ওখানে সবাইকে দেখছি, আমার নিজের মন খারাপ লাগছে, নিজের মন খারাপ লাগছে। তাদের কি দেখছি যারা আজ থেকে 3 বছর আগে আহ, মানে আমাকে ছাড়া চলতো না তাদের, যেটা বলা চলে, তো তারা আজ টিস্যু পেপার হিসেবে ছুঁড়ে ফেলে দিয়েছে। একটা সময় তাদের কিছুই ছিল না, তখন আমি আমার সমস্ত কিছু দিয়ে আমি তাদেরকে মানে ওদেরকে দিয়েছিলাম যে না ইউজ করুন, আমার সমস্ত কিছু আপনার। আমি সিরিয়াস বলছি, ওই জায়গা থেকে ওই সিচুয়েশন থেকে আমি উঠবো কি করে আমি সেটাই ভেবে পাচ্ছি না। আমি মনে হলো গেলাম মনে হয়, এই গেলাম মনে হয়, এই মনে হয় এ করে ফেললে, মানে এতটা হৃদয়ে কষ্ট হচ্ছিল, কষ্ট হচ্ছিল। কষ্টটা থেকে আমার বয়স হয়তো কম, অনেকটাই বয়স কম, 22 বছর বয়স। তাদের হয়তো অনেক অভিজ্ঞতা আছে বা দিমাগে অনেক কিছু ঢোকে, বা রয়েছে, বা অনেক কিছু, তারা অভিজ্ঞতায় বেশি, তাদের জ্ঞান বেশি, কিন্তু আমার জ্ঞান বেশি নেই, আমার কিছু বেশি নেই। আমার মাত্র 22 বছর বয়স। সো এই মানে এই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগেছে আমার, অনেকটা সময়, একটা দুটো দিন নয়, অনেকটা পরিমাণে সময় লেগেছে। আর আমি চিন্তা করে নিয়েছি আজ থেকে এটাই হচ্ছে লাস্ট ভিডিও। আর এটা মানে এটাই আমার লাস্ট। এই যে কথাবার্তাগুলো এদের এই এক্স যে গ্রুপটা আছে এই সম্বন্ধে কথাবার্তা আজ লাস্ট। আর আমি জীবনে কোনোদিন চিন্তাও করবো নি, আর জীবনে কোনোদিন তাদের সম্বন্ধে চিন্তাও করবো না যে তাদের কিভাবে এ হবে, কি হবে না হবে, কিভাবে ইউটিউব চ্যানেল গ্রোথ হবে, তাদের গ্রুপ কিভাবে গ্রোথ হবে, কিভাবে প্রচার হবে, কিভাবে এ হবে, আমি আর চিন্তা করবো না, এটা ভেবে নিয়েছি। আমি আর চিন্তা করবো না তাদের সম্বন্ধে। চিন্তা চিন্তা করে নিজেরই মনে হচ্ছে যেন আমার বাড়ির লোক বলছে যে তুই চিন্তা ছেড়ে দে, তুই হ্যাপি থাক। কিন্তু কি করে হ্যাপি থাকবো তা ও- মানে ওই কাজটা করলে আমার ভালো লাগতো, সব থেকে বেশি ভালো উম, মানে ভালো লাগতো তখন। ওই 3টে বছর যে কোনটা দিয়ে কেটে গেছে নিজেই বুঝতে পারিনি। শুধু এইটা থেকে ওটা করতে হয়, ওটা করতে হয়, করে গেছি শুধু।
জাস্ট করে গেছি। ধীরে ধীরে তাদেরকে যে এতটা পরিমাণে ভালোবেসেছি, ওই কাজটা যে এতটা পরিমাণে ভালোবেসে ফেলেছি আমি নিজেই বুঝতে পারতাম না। কিন্তু তারা যদি না নিতে চায়, আমি কিছু করার নেই। আমার কোনো নয় যে, আমার কোনো ডিসাইড নয় যে ওই গ্রুপে থেকে আমি চলে আসি, কিন্তু ডিসাইডটা কেন নিতে হয়েছিল একবারও তারা বুঝলো না। একবারও না, একবারও তারা চিন্তা করলো না যে আমি ডিপ্রেশনের মধ্যে যাচ্ছি, এই জন্য আমি ওটা থেকে সরেছিলাম। কিন্তু আমি আবার যেতে চেয়েছিলাম, মানে কাজটা করতে চেয়েছিলাম, ওরা নিতে চায় না। দোষটা আমার নয়। আর আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা নিতে চায় না। তো ওরা অন্য লোক হয়তো দেখে নেবে। ওদের হয়তো মানে এখন ওদের হয়তো অনেক কিছু অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত কিছু ওদের এখন ভালো আর জিনিস আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, এইটা আছে, ওটা আছে, ওদের হয়তো রয়েছে। আমার হয়তো এখন কিছুই নেই। কিন্তু ঈশ্বরের দান হিসাবে যে আমি জানি সমস্ত কিছু ঈশ্বরের মানে আমি আমার মধ্যে যে জ্ঞানটা আছে সেইটাও ঈশ্বর দিয়েছে। নাহলে আমার কোনো জ্ঞান ছিল না, কোনো নয়, বিন্দু মাত্র কোনো জ্ঞান ছিল না। সো এই পরিস্থিতি থেকে ঈশ্বরই একমাত্র আমাকে উঠিয়েছে। ধীরে 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 আমি এগুলোকে ভুলতে শুরু করেছি। মানে আজ থেকে 4 বছর আগে আমি যেখানে ছিলাম, যে পরিস্থিতিতে দাঁড়িয়েছিলাম, সেই পরিস্থিতিতে এসে আমি এখন দাঁড়াতে চাই। আমি নতুন করে আবার ইউটিউব চ্যানেলে কাজ করতে শুরু করেছি। আগে বলছি 3 বছর আগে আমি নিজের ইউটিউব চ্যানেলে পর্যন্ত কাজ করিনি সেরকম ভাবে। তাই দেখলে যে 500 সাবস্ক্রাইবার করতে 3 বছর লেগে গেল। 3 বছর লেগে গেল। কিন্তু আগে মানে যখন এদের সাথে এতটা পরিমাণে যুক্ত হয়নি, এই যে এক্স গ্রুপের সাথে, তো তার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল একদম রকেটের মতো গ্রোথ হচ্ছিল, রকেটের মতো। মানে একদিনে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা ভাবতে পারবে একদিনে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এতটা পরিমাণে গ্রোথ হয়েছিল। মানে 8,000 9,000 এক একটা শর্ট ভিডিওতে চালিয়ে 8,000 9,000 ভিউজ চলে আসছিল। তারপরে যেই ভিডিও দেয়া কম হয়ে গেল, এটা ইউটিউবের পলিসি যে ভিডিও কেউ যদি দেয়া কম করে দেয়, সো সেখানে রিচ কমিয়ে দেয়। তো এই জন্যই রিচটা কমে গেছিল। আবার বাড়ছে ধীরে ধীরে, তো ঈশ্বরের আশীর্বাদে আবার ধীরে ধীরে বাড়ছে। আবার আমি ইউটিউবের দিকেই করছি যে কন্টেন্ট ক্রিয়েটার, ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার হিসাবেই দিতে চাইছি। একটা হচ্ছে ইনস্টাগ্রামে শর্ট ভিডিও, এক মানে যে চ্যালেঞ্জিং ভিডিও আছে সেই চ্যালেঞ্জিং ভিডিওটা কমপ্লিট করতে চাইছি। আর এর সাথে সাথে যে শর্ট ভিডিওগুলো আমি ইউটিউবে দিচ্ছি, এবং লং ভিডিও এবার থেকে আসবে। লং ভিডিওর জন্য কি বলতো, এই ফোনটা আইফোন 13। তো এই আইফোনটা 13 হচ্ছে একটুখানি মানে দিন রাত ভিডিও হচ্ছে, এখানেই শ্যুট হচ্ছে, ভিডিও এখানেই এডিট হচ্ছে, অনেকটা পরিমাণে কেমন টাইপ হয়ে যাচ্ছে, মানে ব্যাটারি হেলথ খারাপ হয়ে যাচ্ছে। তো কম্পিউটারে দিদি কাজ করছে। তো ভবিষ্যতে কিছু পরিকল্পনা নেওয়ার চিন্তা ভাবনা আছে, নেওয়া হবে, তারপরে তোমরা জানতে পারবে। তো এই ফোনটা নিয়েও তাই আমি যখন ইউটিউব চ্যানেল একটু গ্রোথ হচ্ছিল, বাড়ির লোক দেখছে যে আমি মেহনত করছি, তাই জন্যই আমাকে জিনিসগুলো দিয়েছিল। যে দিন রাত আমি মেহনত করছি, যে কতটা পরিমাণে উম, শুধু প্যাশনেট নয়, তার জন্য মেহনতটাও করছি। দিন রাত বসে এডিটিং করা শেখা, দিন রাত বসে আমি এডিটিং করা শিখেছি, যে কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে ও করতে হয়। সবকিছু আমি মানে রাত ভরে শুধু না, সারাদিনে যেতাম আর তাদের সাথে যেতাম। আর রাত্রে এইটুকুনি টাইম হতো, তাই জন্য রাত্রি বেলায় বসে বসে এডিট করতাম। মানে এডিট করা থেকে, ভিডিও শেখা থেকে, এডিট শেখা থেকে সমস্ত কিছু, A to Z সবকিছু। তো এই ফোনেতে সবসময় তাদেরই ভিডিও থাকতো, আমি এছাড়া কোনো ভিডিওই করতে পারতাম না। তাই জন্য ইউটিউবে দেখতে যে ভিডিও সেরকম আসতো না। আর এখন প্রত্যেকটা দিন 8টা 9টা রিলস শর্ট ভিডিও আছে, 8টা 9টা 10টা করে শর্ট ভিডিও আছে। এই কারণেই আছে, কারণ তাদের কাজ আমি করছি না বলে। হয়তো ঈশ্বর ভালো কিছু, বেটার কিছু রেখেছে, তাই জন্য ওই গ্রুপ থেকে আমাকে সরিয়ে নিয়ে এসেছে, এটা আমি ভেবে নিয়েছি। যদি আমাকে নিয়ে যাওয়ার হতো, আমাকে এতগুলো এতগুলো দিন ছিল আমাকে নিয়ে যেত। নিয়ে যায় না মানে, ঈশ্বর যে কাল নিয়ে যায় না, কিছু বেটার কিছু পরিকল্পনা রেখেছে। ঈশ্বর তার বাক্যে লেখা আছে, তোমার মঙ্গলের পরিকল্পনা তিনি করেন। তোমার মঙ্গলের পরিকল্পনা মানে আমার পরিকল্পনা কোনটা, কোন দিক দিয়ে গেলে মঙ্গল হবে, সেটা ঈশ্বর জানে। এইভাবেই আমি চলছি, এবং আমার ঈশ্বরের আর যে কাজ করার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আমার রয়েছে, এখনো রয়েছে, এখনো থাকবে। ভবিষ্যতে যদি ওদের প্রয়োজন পড়ে, আমাকে ডাকে, আমি অবশ্যই যাব।
হেল্প করার জন্য। মানুষের হেল্প আমি চিরকালই করে আসি। তারা আমাকে টিস্যু পেপারের মতো ইউজ করেছে আর ফেলে দিয়েছে, কোনো ব্যাপার না। আমি টিস্যু পেপারই হতে ভালোবাসি মনে হয়। কিন্তু একটা পরিমাণে আর কে কত টিস্যু পেপারের মতো ইউজ করবে? তাদেরও মনে হবে যে ইউজই করে যাচ্ছিল শুধু, আমাকে শুধু মানুষ ইউজই করে যায়। তো আর হয়তো শায়দ কিছু অনেকটা পরিমাণে, মানে ভিডিওটা অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে, অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে, বুঝতে পারছি। তো সেরকম একদম আমি ছেড়ে দেবো, কোনো এডিট নয়, কোনো কিছু নয়, ভিডিও ছেড়ে দেবো। শুধু যেখানে পার্টসগুলো কেটে দেবো, জাস্ট আমি ছেড়ে দেবো। আমি শুধু চিন্তা করছি একবার, যে আমি তাদের জন্য আমার নিজের জীবনকে আমি নষ্ট করতে যাচ্ছিলাম। ব্যাড, সব থেকে চিন্তা ভাবনাটা ব্যাড, মানে সব থেকে চিন্তা ভাবনাটা খারাপ চিন্তা ভাবনা এটা সব থেকে চিন্তা ভাবনা। তুমি কারোর জন্য কেন তুমি নিজের জীবনকে শেষ করবে? কারোর জন্য, এনিথিং, কারোর জন্য, শুধু একমাত্র ঈশ্বরের জন্যই। আর নিজের জন্য বাঁচো, ব্যাস। নিজের জন্য বাঁচতে হবে না, ওর থেকে ভালো ঈশ্বরের জন্য বাঁচো। ঈশ্বরই একমাত্র পারে তোমাকে সবকিছু হার পরিস্থিতি থেকে ওঠাতে। আমি জানি না, হয়তো আমি জানি না কতজন এই ভিডিওটা দেখবে, কিন্তু আমার বাড়ির লোক ছাড়া এই পরিস্থিতির সম্বন্ধে কেউই জানে না, কেউই নয়, আমার বাড়ির লোক ছাড়া। এবং তারাও জানে না যে কি পরিস্থিতিতে আমি চলছি, তারাও জানে না। তারা শুধু নিজেদের নিজেদেরটা শুধু ভাবে, নিজেদেরটা। কিন্তু আমি নিজেদেরটা ভাবি না। সত্যি আমি নিজের নিজের জন্য যদি ভাবতাম, তাহলে আমি ওদের ওদের কাছে যেতাম না। নিজের 3টে বছর লস করে দিয়ে, 3টে বছর নয়, সারাটা লাইফ, সবকিছু, প্র্যাকটিস ছেড়েছি, কলেজ ছেড়েছি, ডিগ্রি পর্যন্ত আমি নিতে পারিনি, ডিগ্রি পর্যন্ত নেওয়া হয়নি, পড়াশোনা ছেড়ে দিয়েছি, সবকিছু ছেড়ে দিয়েছি, সবকিছু A to Z সবকিছু। রিগ্রেট হয়েছিল 3 বছর আগে, কেন কেন গিয়েছিলাম, এটা আমার রিগ্রেট বহুবার হয়েছে যে কেন গিয়েছিলাম। তো ঠিক আছে, আমার ভুল, আমি গিয়েছিলাম, আমার নিজের ভুল, আমি নিজেরই ভুল, যে আমি 3টে বছর ওদেরকে দিয়েছিলাম, যে ভুল মানুষদেরকে দিয়েছিলাম, ভুল মানুষদেরকে, যারা একবারও মানে চিন্তাও করেনি যে আমি হয়তো বা ওটা করে ফেলতাম, নিজের জীবনকে নষ্ট করে দিতাম। এরপর কি হতো? ওরা তো ওদের জীবন ভালো করে চলতো নয়, চলতো কি না বলো? ওদের জীবন তো ভালো চলতো, আমি জীবন নষ্ট করে দিয়ে আমার পরিবারেরই আমি যেতাম, ওদের কি হতো? ওদের কিচ্ছু হতো না, ওদের কোনো যায় আসে হতো না, ওরা দিব্যি আছে, দিব্যি থাকতো। কিন্তু যেতাম আমার বাবা মায়ের, আর যেতাম নিজের জন্য, নিজের যেতাম। সো ভিডিওটা আমি এখান মধ্যেই রাখছি, বেশি বড় করছি না। আর ভালো লাগছে না এইসব সম্বন্ধে চিন্তা করেও, আমি আর চিন্তা করিনি, আর কোনোদিন আর চিন্তা করবো না। এটা আমার লাস্ট ওদের সম্বন্ধে চিন্তা করা, ব্যাস। লাস্ট, লাস্ট, মানে লাস্ট। আমার লক্ষ্যটা হচ্ছে একমাত্র জিজাস, আর কেউ না। একমাত্র লক্ষ্যটা আমার জিজাস। সো ভিডিওটা যদি মনে হয় যে এরকম সিচুয়েশন, ডিপ্রেশনের মধ্যে কোনো বন্ধু বান্ধব কেউ যাচ্ছে, তো তাদেরকে ভিডিওটা হচ্ছে তুমি অবশ্যই ভিডিওটা তাদেরকে পৌঁছে দাও। তারা জানুক যে তাদের জন্য একমাত্র জিজাসই আছে, প্রভু যিশুই আছে একমাত্র তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে রাইট পথে চালানোর জন্য। আমাকে যদি না রাইট পথে চালাতো, আমি এখন পর্যন্ত ওই অন্ধর মতো পড়ে থাকতাম, অন্ধর মতো। আমি ঈশ্বরের মানে পাগল হতে চাই, মনুষ্য পাগল নয়। আমি ঈশ্বরের প্রেমে পাগল হতে চাই, কোনো এক্স বা কোনো গ্রুপের জন্য নয়, কোনো গ্রুপের জন্য নয়। সো ফোনের চার্জ এমনিতেই খতম হয়ে এসেছে। তো ঠিক আছে, আজকের জন্য বাই। আজকের পর থেকে কোনো ডিপ আজ আমি নিজের জন্য ঘোষণা করছি, নিজের জন্য ঘোষণা করছি, আজ থেকে 1 বছর পর, আজ থেকে 10 বছর পর, যে আমার জীবনে যে ডিপ্রেশনের আত্মা আছিস, সেই আত্মা আউট হয়ে যায় যিশু নামে। আজ যারা ভিউয়ার্সরা যারা দেখছে, কেউ কারোর মধ্যে হয়তো ডিপ্রেশনের আত্মা, কারোর মধ্যে ডিপ্রেশনের আত্মা রয়েছিস, যে চাইছিস তার জীবন নষ্ট করে দিতে, প্রভু যিশুর নামে সেই আত্মা আউট হয়ে যা এদের জীবন থেকে। এদের জীবনে শুধু প্রভু যিশু ছাড়া আর কেউ থাকবে না।
থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ জিজাস। তুমি আমাদেরকে এই নতুন করে জীবন দিয়েছো। আজ থেকে তোমার জন্য বাঁচবো, কারোর জন্য নয়, আর কারোর জন্য নয়। শুধু ভালোবাসবো শুধু তোমাকেই, শুধু তোমাকেই প্রভু যিশু, তোমাকেই। থ্যাংক ইউ জিজাস। আই লাভ ইউ জিজাস, আই লাভ ইউ জিজাস, আই লাভ ইউ জিজাস। তিনি ওপরে থাকেন, তিনি স্বর্গে থাকেন।